Welcome student, welcome to your favorite chemistry channel কেম ও ক্যাফেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমরা আবার একটা নতুন কেমিক্যাল বন্ডিং এর টপিক নিয়ে এসেছি। অলরেডি ক্লাস 11 এর কেমিক্যাল বন্ডিং এর যে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট যে জায়গাগুলো সেগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি। আজকে আরও একটা ইম্পর্টেন্ট জায়গা, এবং এই জায়গাটা তোমাদের বিশেষ করে এক্সাম পারপাসে, মানে তোমাদের বোর্ড এক্সাম বলো বা যেই নিট এক্সাম বলো, সেই এক্সাম পারপাসে এই জায়গাটা খুব 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 গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকে ধরো নিট বা যেইতে আমি যদি বলি, তাহলে এখান থেকে একটা 4 নম্বরের প্রশ্ন থাকবেই থাকবে। এছাড়া বোর্ড লেভেলেও প্রশ্ন এখান থেকে প্রায় 2 থেকে 3টে প্রশ্ন থাকে। সো আজকে আমরা কি শুরু করব? আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ভিএসইপিআর। ওকে, এটা শেষ করে, অর্থাৎ ভিএসইপিআর কমপ্লিট করে আমরা হাইব্রিডাইজেশন অ্যান্ড ভিভিটি থিওরি, মানে আগে ভিভিটি দেন হাইব্রিডাইজেশন করব। ভিভিটিটা আমি পরে করছি, তার কারণ ওটা একটু অন্যরকমভাবে আমি পড়াবার প্ল্যান করেছি। তাই আগে আমরা ভিএসইপিআরটা শিখে নিই। স্যার কি টেকনিক্যাল টার্ম বলছেন, ভিএসইপিআর মানে কি? আগে সেটা আগে জেনে নিই যে ভিএস ই পি আর এটা স্যার কেন এলো। প্রথম কথা, এটা আমরা পড়বো কেন? তাহলে যে কোনো কিছু পড়ার পেছনে একটা কারণ রাখতে হবে, যে এটা তো আমি শুধু শুধু পড়বো না, এটা কেন পড়বো বা এটা আমি পড়লাম কেন, হঠাৎ করে কি ঘটনাটা ঘটলো। ঘটনাটা যেটা ঘটেছে, এর আগে যখন আমরা লুইস ডট স্ট্রাকচার কমপ্লিট করেছি, লুইস ডট স্ট্রাকচারে আমরা জাস্ট স্ট্রাকচারটা কি সেটা জেনেছি, বাট আমরা শেপ এবং জিওমেট্রি যদি এটা দেখতে চাই যে কিরকম শেপ হবে বা কিরকম জিওমেট্রি হবে, সেটা কিন্তু লুইস ডট স্ট্রাকচার থেকে বোঝা যাচ্ছিল না। আবারও বলছি যে লুইস ডট স্ট্রাকচার থেকে শুধুমাত্র আমরা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি। যেমন খুব ভালোভাবে যদি আমি এক্সাম্পল দিয়ে বলি যে H2O, আমরা লুইস ডট স্ট্রাকচারে যেটা দেখছিলাম সেটা তো স্ট্রাকচার নয়, মানে সেটা তো স্ট্রাকচার বাট শেপ নয়। ঠিক এরকম একটা কিউট খরগোশের মতো দেখতে হয়, খরগোশের দুটো কান যেমন বেরিয়ে আছে। সো এই ধরনের একটা শেপ দেখতে পাওয়া যায়, যেটাকে ভি শেপ অর বেন্ড শেপ বলা হয়ে থাকে। সো স্যার এটা কি করে বোঝা গেল? তাহলে এই জিনিসটা বোঝার জন্যই আমাকে পড়তে হবে ভিএসইপিআর থিওরি। আজকে আমরা পস্টুলেটস গুলো করব, অর্থাৎ ভিএসইপিআর থিওরির কি কি তত্ত্ব দেওয়া হয়েছে, কিভাবে আমরা ক্যালকুলেশন করব সেটা বলবো, আর কিছু স্ট্রাকচার আমরা দেখব। ভিএসইপিআর এর আরো একটা ক্লাস আমরা করব, সেখানে আরো ডিটেলসে বিভিন্ন ধরনের স্ট্রাকচার আমরা ডিসকাস করব। তাহলে প্রথম কথা, কেন আনা হলো বুঝতে পারা গেল যে লুইস ডট স্ট্রাকচার থেকে আমরা শুধুমাত্র স্ট্রাকচার দেখতে পাচ্ছিলাম, বাট শেপ অ্যান্ড জিওমেট্রি, শেপ অ্যান্ড জিওমেট্রি এইটা কিন্তু দেখা সম্ভব হচ্ছিল না। শেপ অ্যান্ড জিওমেট্রি দেখা যাচ্ছিল না। ঠিক আছে, শেপ পাচ্ছি না, জিওমেট্রিও পাচ্ছি না। তাহলে এটা আমাকে বলে দেবে ভিএসইপিআর থিওরি। ক্লিয়ার? তাহলে স্যার ভিএসইপিআর এর মানে টোটাল ফুল ফর্মটা কি? ভিএসইপিআর এর ফুল ফর্মটা কি স্যার একটু বলে দিন। ভি কি না, ভি হচ্ছে ভ্যালেন্স, ভি হচ্ছে ভ্যালেন্স। ঠিক আছে, এস কি? এস, এস হচ্ছে সেল, এস হচ্ছে সেল। ই কি স্যার? ই হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে স্যার। পি, পি হচ্ছে পেয়ার। আর আর, আর হচ্ছে
রিপালশন। সো এই থিওরিটার টোটাল নাম কি না ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। আরেকবার বলছি, নাম হচ্ছে ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, বা এটাকে আমরা যদি বাংলায় বলি আমরা বলবো যোজ্যতা কক্ষের ইলেকট্রন জোড় দ্বারা বিকর্ষণের তত্ত্ব। দরকার নেই এটা তোমরা ইংরেজিতেই টোটালটা বলবে, অর্থাৎ ভি ফর ভ্যালেন্স, এস ফর সেল, ই ফর ইলেকট্রন, পি ফর পেয়ার, আর ফর রিপালশন। সো ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। ক্লিয়ার? জায়গাটা বোঝা গেছে? ইলেকট্রন যোজ্যতা কক্ষের ইলেকট্রন জোড় বিকর্ষণ তত্ত্ব। বাংলায় আমরা কি বলছি? ভ্যালেন্স মানে যোজ্যতা কক্ষ, ভ্যালেন্স সেল মানে যোজ্যতা কক্ষের ইলেকট্রন জোড় বিকর্ষণ তত্ত্ব। ক্লিয়ার? তাহলে স্যার এখানে কি কি বলা হয়েছে সেটা এবার আমরা একটু দেখে নিই, যে এখানে কি কি তত্ত্বতে কি কি বলা হয়েছে। এক নম্বরে যেটা বলা হয়েছে আমি একবার বলে রাখছি কি তত্ত্বটা বলা হয়েছে, এগুলো বইয়েও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? বলছে যে যদি কোনো অণুতে কেন্দ্রীয় পরমাণুর এক বা একাধিক ইলেকট্রন জোড় থাকে তাহলে অণুটি বিকৃত জ্যামিতিক গঠন বিশিষ্ট হবে। ঠিক আছে? তার মানে এখানে কি বলছে? এখানে বলছে যে যদি কোনো কেন্দ্রীয় পরমাণুতে এক বা একাধিক লোন পেয়ার যদি থাকে তাহলে অণুটি বিকৃত জ্যামিতিক আকৃতির হবে। মানে আমরা বলছি যে যদি লোন পেয়ার ইলেকট্রন স্ট্রাকচারের মধ্যে থাকে, ভালো করে শুনবে কথাটা, যদি লোন পেয়ার ইলেকট্রন স্ট্রাকচারের মধ্যে থাকে তাহলে শেপ ইজ নট ইকুয়াল টু জিওমেট্রি হবে। অর্থাৎ যেটা জিওমেট্রি বা জ্যামিতিক আকার পাওয়ার কথা ছিল সেটা বিকৃত হয়ে যাবে এবং তখন আমরা তার একটা আকৃতি পাবো। এটা কখন হবে? যদি কোনো অণুর যে কেন্দ্রীয় পরমাণু, সেখানে কোনো অণুর যে কেন্দ্রীয় পরমাণু, এক্সাম্পল দিলে জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হবে, সেখানে যদি এক বা একাধিক লোন পেয়ার থাকে অর্থাৎ নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যদি থাকে তাহলে অণুটি বিকৃত জ্যামিতিক আকৃতির হয়ে যাবে। অর্থাৎ যদি লোন পেয়ার থাকে তাহলে সেখানে জিওমেট্রিটা চেঞ্জ হয়ে যাবে। এবার কেন চেঞ্জ হবে সেটাতে আসছি। আর যদি স্যার না থাকে, তাহলে যদি লোন পেয়ার না থাকে, লোন পেয়ার যদি না থাকে তাহলে জিওমেট্রি ইকুয়াল টু শেপ হবে। খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু এটা মাথায় রাখবে, এইখান থেকে প্রশ্ন খুব ঘুরিয়ে দেয়। তোমরা হয়তো পড়বে যে প্রশ্ন তো দিয়ে দিয়েছে জিওমেট্রি, তোমরা লিখে দিয়ে চলে এলে শেপ। তাহলে দুটো জিনিস মাথায় রাখতে হবে, যদি কোনো লোন পেয়ার থাকে তখন জিওমেট্রি শেপ আলাদা হবে, যদি কোনো লোন পেয়ার না থাকে তখন যাহাই জিওমেট্রি তাহাই শেপ। এটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? প্রথমে আমরা পস্টুলেটস গুলো এক এক করে নিয়ে রাখি, তারপরে আমরা এক্সাম্পলও দিচ্ছি। ঠিক আছে? তাহলে কথাটা বুঝতে পারা গেছে যা যা বলা হলো এখানে। যেমন CH4
CH4 এর মধ্যে আমরা কোনো লোন পেয়ার দেখতে পাচ্ছি না, সমস্তগুলোই হচ্ছে বন্ড পেয়ার। CH4 মানে হচ্ছে সমস্তগুলোই হচ্ছে বন্ড পেয়ার, এখানে কোনো লোন পেয়ার নেই, তাই এর জ্যামিতিক আকৃতি হয়ে যায় সুষম চতুস্তলক। ঠিক আছে, এর জ্যামিতিক আকৃতি হয় সুষম চতুস্তলক, যার এই বন্ড অ্যাঙ্গেলটা হয়ে থাকে 109 ডিগ্রি 28 মিনিট। এটা আমরা ক্লাস 10 থেকেই পড়ে আসছি। অর্থাৎ এখানে যেহেতু কোনো ইলেকট্রন জোড় নেই, তাই এর বন্ড অ্যাঙ্গেলের কোনো ডিফরমেশন হয় না, তাই এটি সুষম আকৃতির হয়ে থাকে। এখানে কোনো বিকৃতি দেখতে পাওয়া যায় না আকারের মধ্যে, এটা মাথায় রাখতে হবে। তাহলে 1 নম্বর পয়েন্টটা আশা করি পরিষ্কার হয়েছে। ঠিক আছে, এবারে যদি স্যার লোন পেয়ার থাকে, যেমন আমরা জাস্ট এক্সাম্পল গুলো বলছি, পরে এগুলো স্ট্রাকচার গুলো যখন ডিটেলস আলোচনা করব তখন এগুলো আবার আলোচনা করে দেবো। এখানেও দেখো, এখানে আবার 3টে বন্ড পেয়ার, একটা লোন পেয়ার আছে। 3টে বন্ড পেয়ার, একটা লোন পেয়ার আছে। এই জন্য কিন্তু এই মুহূর্তে আমার জ্যামিতিক আকৃতির চতুস্তলক, এটা কি, এটা হচ্ছে জিওমেট্রি। জিওমেট্রি চতুস্তলক। কেন জিওমেট্রি চতুস্তলক সেটাতেও আসবো, যে যাদের কি হয়, যাদের সেন্ট্রাল অ্যাটমের সংকরায়নটা, যাদের সেন্ট্রাল অ্যাটমের সংকরায়নটা যদি সেন্ট্রাল অ্যাটমের যদি টোটাল সংকরায়নটা যদি 2 হয়, তখন তার আকার হয়ে যায় লিনিয়ার। আসছে সেগুলো, আকারটা কিভাবে আসছে না আসছে, বাস তাও বলে রাখি যেখানে চতুস্তলক হয়ে থাকে। কিন্তু এই যে লোন পেয়ারটা আছে, এই লোন পেয়ারটা থাকার জন্য এই বন্ড অ্যাঙ্গেলটা, এই NHN যে HNH যে বন্ড অ্যাঙ্গেলটা, সেটা কমে গিয়ে হয়ে যায় 107 ডিগ্রি 48 মিনিট। অর্থাৎ এইভাবে আকারটা এই মুহূর্তে আর সুষম চতুস্তলক কিন্তু নেই। এর শেপ এই মুহূর্তে হয়ে গেছে কি, এর শেপ এই মুহূর্তে হয়ে গেছে পিরামিডীয়। শেপ হয়ে গেছে পিরামিডীয়। ঠিক আছে, তাহলে কেন হলো এই ঘটনাটা, কেন ঘটলো, সেটার কারণ এরপরে আমার পরের যে সূত্রটা সেটা বলছে, যে বিকর্ষণ হয়ে থাকে কোথায়, কাদের মধ্যে। তাহলে লিখে রাখো প্রথমে যে বিকর্ষণের ক্রম কি, লোন পেয়ার, লোন পেয়ার, তারপরে লোন পেয়ার, বন্ড পেয়ার, লাস্টে বন্ড পেয়ার, বন্ড পেয়ার, এলপি এলপি, এলপি বিপি, বিপি বিপি। খুব খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। মানে কি হলো স্যার, দুটো জিনিস মাথায় রাখতে হয়। যে লোন পেয়ারটা আমরা দেখি, লোন পেয়ার মানে কি, লোন পেয়ার মানে সে অ্যালোন, সে চারিদিকে ঘুরে বেড়াতে পারে, এইভাবে মাথায় রাখবে জিনিসটা। সে চারিদিকে ঘুরে বেড়াতে পারে, মানে তার মুভমেন্ট করার জায়গা আছে, সে ফ্রি। ধরো একটা ঘরে একটা বাচ্চা ছেলে, দুটো বাচ্চা ছেলে আছে, বাচ্চা ছেলেগুলো চারিদিকে ছটফট করবে, সবসময় ছটফট করবে। একটা ঘরে ধরো দুটো ফ্যামিলি, একটা বাবা আছে, মা আছে এবং তাদের বাচ্চা ছেলে আছে, এটা একটা ফ্যামিলি। ঠিক সেরকম আর একটা ফ্যামিলিতে বাবা আছে, মা আছে এবং একটা বাচ্চা আছে। তাহলে আমি বাচ্চাটাকে ধরলাম লোন পেয়ার, বাচ্চাগুলোকে আমি ধরলাম লোন পেয়ার। তা লোন পেয়ার কি, লোন পেয়ার তারা সবসময় মুক্ত হতে চাইবে, তারা সবসময় ফ্রি থাকতে চাইবে, ছুটে বেড়াতে চাইবে। তার মানে কি, এদিক ওদিক ধাক্কা লাগার টেন্ডেন্সি তাদের বেশি, মানে তাদের একে অপরের সাথে ঝগড়া হওয়ার টেন্ডেন্সি বেশি, কারণ তারা বেশি ছটফট করে। ঠিক সেরকম ভাবে লোন পেয়ার মানে কি, লোন পেয়ার মানে তারা ফ্রি থাকতে চায়। তাই দুটো লোন পেয়ার যখন কাছাকাছি আসে, তাদের মধ্যে অনেক বেশি রিপালশন তৈরি হয়, তাদের মধ্যে
অনেক বেশি রিপালশন তৈরি হয়, অনেক বেশি বিকর্ষণ তৈরি হয়, তার জন্যই কিন্তু সেখানে বিকর্ষণের ক্রম যথেষ্ট বেশি হয়ে থাকে। অর্থাৎ লোন পেয়ার আসা মানেই স্ট্রাকচারের ডিফরমেশন কেন হচ্ছে সেটা মোটামুটি বুঝতে পারা যাচ্ছে। যে একটা লোন পেয়ার এলেই কি হয়, লোন পেয়ারের সাথে যেহেতু লোন পেয়ারটা ফ্রি, সেটা অন্য যে লোন পেয়ার আছে বা অন্য যে বন্ড পেয়ার আছে তার সাথে একটা রিপালশন তৈরি করে, তার সাথে একটা বিকর্ষণ তৈরি করে। সেই জন্যই এখানে যেটা হয়েছিল যে এখানে যখন একটা লোন পেয়ার এলো, সেই লোন পেয়ারটা নিজে মুক্ত হতে চাইছে, তাই জন্য সে কি হচ্ছে, সে আকারে বড় হতে চাইছে, সে আকারে অনেকটা ছড়িয়ে পড়তে চাইছে। সে যে এত বেশি ছড়িয়ে পড়তে চাইছে বলে ওই যে লোন পেয়ার, এই যে লোন পেয়ারটা আছে এবং এই বন্ড পেয়ারটার মধ্যে একটা বিকর্ষণ তৈরি হচ্ছে, বা এখানে বাকি যে লোন পেয়ারগুলোর সাথে একই রকম ভাবে, যার ফলে তাদেরকে কি করছে, ঠেলে দিচ্ছে, তারা একে অপরের থেকে দূরে সরে যেতে চাইছে, তারা একে অপরের থেকে দূরে সরে যেতে চাইছে। মাথায় থাকবে। তাহলে এই বিকর্ষণের ক্রমটা মাথায় রাখতে হবে যে লোন পেয়ার লোন পেয়ার, লোন পেয়ার বন্ড পেয়ার, বন্ড পেয়ার বন্ড পেয়ার। তার জন্যই কি হয়ে থাকে, যে কোনো স্ট্রাকচারে 3 নম্বর আমরা যদি বলি, স্ট্রাকচারে মাথায় রাখতে হবে যাতে বন্ডগুলো, দেখো রিপালশন মিনিমাম হতে হবে। 3 নম্বর যেটা আমরা বলবো সেটা হচ্ছে বিকর্ষণের মান সর্বনিম্ন হতে হবে, বিকর্ষণের মান সর্বনিম্ন হতে হবে। তার মানে এমন একটা স্ট্রাকচার ড্র করতে হবে বা এমন একটা জিওমেট্রি নিয়ে আসতে হবে যেখানে বিকর্ষণ সবচেয়ে মিনিমাম, বিকর্ষণ সবচেয়ে মিনিমাম, সেই স্ট্রাকচারটাই আমার হয়ে যাবে অরিজিনাল স্ট্রাকচার। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তাহলে এরকম লোন পেয়ার বিকর্ষণের জন্য স্ট্রাকচারের ডিফরমেশন হয়, সেগুলো ডিটেলসে যখন আমরা স্ট্রাকচার ড্র করব তখন আমরা দেখতে পাবো। তাহলে 3 নম্বর যে পয়েন্টটা বলছি যে বিকর্ষণের মান সর্বনিম্ন হতে হয়। যেমন ধরো একটু পরেই আমরা দেখবো আরেকবার, যে ধরো এ এর সাথে দুটো বি যুক্ত আছে, ঠিক আছে, এখানে এ হচ্ছে সেন্ট্রাল অ্যাটম আর এখানে বি হচ্ছে অ্যাটাচড অ্যাটম, ধরো যে অ্যাটমগুলো যুক্ত আছে। তাহলে এর সাথে বি যুক্ত যদি থাকে, একটু চিন্তা করো দেখি, এর সাথে বি যদি এরকম ভাবে যুক্ত থাকে, তাহলে এই বি এবং বি তারা কাছাকাছি থাকার জন্য তাদের মধ্যে একটা বিকর্ষণ কাজ করবে। তাহলে কি করতে পারি, দেখো তো এই যে বিটাকে, এই বিটাকে যদি সরিয়ে আমি এখানটায় নিয়ে চলে আসি, এই বিটাকে সরিয়ে আমি যদি এখানে নিয়ে চলে আসি, অর্থাৎ যদি পরের স্ট্রাকচারটা আমার এটা হয়, তাহলে দেখো তো বিকর্ষণের মান সর্বনিম্ন হয়ে গেল, বিকর্ষণের মান সর্বনিম্ন হলো। অর্থাৎ এই যে AB2 টাইপ যদি কোনো একটা কম্পাউন্ড হয়, AB2 টাইপ যদি কোনো একটা অণু হয়, তার ক্ষেত্রে আমার সবচেয়ে এক্সাক্ট জিওমেট্রি এটাই হবে, যেটা হচ্ছে লিনিয়ার। সরল রৈখিক, কারণ একটা সরল রেখাই আছে দেখতেই পাচ্ছি। তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে বিকর্ষণের মান সর্বনিম্ন হতে হবে। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট বুঝতে পারা গেল। 4 নম্বর বলছে, কথাটা মাথায় রাখবে, এই কথাগুলো যখন আমরা করব, আমরা একদম ডিটেলস এগুলো ডিসকাস করব, যে বলছে যে কেন্দ্রীয় পরমাণুর, বা যেটাকে আমরা সেন্ট্রাল অ্যাটম বলছি, সাথে যুক্ত প্রান্তীয় পরমাণু, প্রান্তীয় পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে, বন্ধন কোণের মান তত কম হবে। ঠিক আছে, কি বলছি, যে সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত যে প্রান্তীয় পরমাণুটি আছে, তার ইলেকট্রোনেগেটিভিটির মান যত কমবে, তার বন্ধন কোণের মান তত কম হবে। স্যার কেন হবে, এক্সাম্পল দিয়ে বলে দিন, না হলে বুঝতে পারছি না। অবশ্যই, তাহলে আমরা দুটো এক্সাম্পল দেখি।
একটা দেখি H2O, আরেকটা দেখি OF2, মানে একটা H2O একটা F2O। ক্লিয়ার? তাহলে এখানে যদি আমরা তড়িৎ ঋণাত্মকতার কথা চিন্তা করি, তড়িৎ ঋণাত্মকতা বলেছিলাম যে কি হয়, সেখানে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, অক্সিজেন, ফ্লুরিন, এদের তো তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, মোটামুটি আমরা জানি। তো এখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে অক্সিজেন কি চাইবে? অক্সিজেন চাইবে নিজের দিকে ইলেকট্রন ডেনসিটিটাকে টেনে রাখতে, চাইবে হ্যাঁ কি না? মানে অক্সিজেনের দিকে আমরা ইলেকট্রন ডেনসিটি অনেক বেশি দেখতে পাবো, হ্যাঁ কি না বলো? কারণ অক্সিজেনের ইলেকট্রন ডেনসিটি বেশি, সরি ইলেকট্রোনেগেটিভিটি বেশি বলে অক্সিজেন যে ইলেকট্রন জোড়টা আছে সেটাকে নিজের দিকে টেনে রাখতে চাইবে। ঠিক একই রকম ভাবে এই বন্ডটা তো তাই হবে, তার ইলেকট্রন ডেনসিটিটাকে নিজের দিকে টানতে চাইবে। অর্থাৎ এই যে কেন্দ্রীয় পরমাণুর আশেপাশে আমরা অনেক বেশি ইলেকট্রন ডেনসিটি দেখতে পাচ্ছি, কেন্দ্রীয় পরমাণুর আশেপাশে আমরা ইলেকট্রন ডেনসিটি দেখতে পাচ্ছি, অর্থাৎ ইলেকট্রন ঘনত্ব দেখতে পাচ্ছি। তাই কেন্দ্রীয় পরমাণুর আশেপাশে যদি ইলেকট্রন ঘনত্ব বেশি হয়, তখন এই বন্ড দুটো কাছাকাছি আসতে চাইবে? কোনোদিন চাইবে? কারণ ইলেকট্রন ইলেকট্রন একে অপরকে বিকর্ষণ করে। তো এই কারণেই কি হয়, এদের মধ্যে বিকর্ষণ শুরু হয়, যার জন্যই এখানে বেশি পরিমাণে বিকর্ষণ হয় বলে, এখানে কি বিকর্ষণটা বেশি পরিমাণে হয় বলে এখানে বন্ড অ্যাঙ্গেল বেশি হয়, বন্ড অ্যাঙ্গেল বেশি হয়। দেখো বলেছে কেন্দ্রীয় পরমাণু প্রান্তীয় পরমাণু ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে, মানে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত প্রান্তীয় পরমাণু, মাথায় রাখবে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত প্রান্তীয় পরমাণু, তার ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে, এখানে ইলেকট্রোনেগেটিভিটি কমছে, কিন্তু পরের কেসটাতে কি হয়েছে দেখো তো, এখানে অক্সিজেন এবং ফ্লুরিনের মধ্যে ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, যার জন্য ফ্লুরিন নিজের দিকে ইলেকট্রন ডেনসিটিটা এরকম করে টেনে রাখবে, যার ফলে ইলেকট্রন ডেনসিটিটা ফ্লুরিনের দিকে থাকবে। ঠিক একই রকম ভাবে এখানেও তাই, এখানেও ইলেকট্রন ডেনসিটিটা ফ্লুরিনের দিকে বেশি পরিমাণে থাকবে, অর্থাৎ এই অক্সিজেনের সেন্ট্রাল অ্যাটমের আশেপাশে ইলেকট্রন ডেনসিটি কম হবে, যার ফলে তারা কিন্তু কাছে আসতে চাইবে, তারা কাছে আসতে চাইবে, কারণ এখানে লেস অ্যামাউন্টে রিপালশন হচ্ছে। তাহলে কথাটার মানে বুঝতে পারা গেল এখানে যেটা লেখা আছে, তার জন্য এখানে কি হবে, এখানে বন্ড অ্যাঙ্গেল কম হবে। কত প্রশ্ন আসে এই ধরনের, যে H2O এবং F2O এর মধ্যে কার বন্ড অ্যাঙ্গেল বেশি এবং কেন, তার উত্তর কিন্তু দেবে আমার ভিএসিপিআর থিওরি, যে কেন্দ্রীয় পরমাণুর সাথে যে প্রান্তীয় পরমাণু যুক্ত আছে তার যদি ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে তার বন্ধন কোণের মান তত কম হবে। উইথ এক্সাম্পল আমি বলে দিলাম। তাহলে নেক্সট যদি পয়েন্টের কথা আমরা বলি, সেখানে হচ্ছে যে কোনো অণুতে কেন্দ্রীয় পরমাণুর মধ্যে যদি ফাঁকা দ্বিকক্ষ থাকে তাহলে বিকৃতির পরিমাণ বেশি। অর্থাৎ যদি ফাঁকা দ্বিকক্ষ থাকে তাহলে সেখানে ডিফেক্ট যেটা হয়, অর্থাৎ বিকৃতি যেটা হয়, সেটা বেশি হবে। কখন? কার দরুন? নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের দরুন। এটা বলার দরকার নেই, ঠিক আছে? কেন? তার কারণ আবারও বলছি, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কি চায়? নিজে ছড়িয়ে পড়তে চায়। তাহলে নিজে যখন ছড়িয়ে পড়তে চায়, সে চাইবে যে তার কাছে বেশি সংখ্যক জায়গা থাকুক, সে বেশি সংখ্যক জায়গা পাক, সে চাইবে সে বেশি সংখ্যক জায়গা পাক। তাই যদি ফাঁকা দ্বিকক্ষ থাকে, সে বেশি পরিমাণে ছড়িয়ে পড়ার জায়গা পেয়ে যাবে। তাই যত বেশি পরিমাণে ছড়িয়ে পড়ার জায়গা পাবে, সে তত বেশি পরিমাণে বিকৃতি ঘটাবে, সে তত বেশি পরিমাণে ডিফরমেশন ঘটাবে। বুঝতে পেরেছো? তাহলে এই যে পয়েন্টগুলো ভিএসিপিআর এর জন্য আমি বললাম, এই প্রত্যেকটা পয়েন্ট আমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট।
6 নম্বর পয়েন্টটাতে আমরা বলছি যে যখন আমরা জিওমেট্রি দেখব তখন কি করব, তখন আমরা বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার দুটোই ক্যালকুলেট করব। যখন আমরা জিওমেট্রি দেখব তখন আমরা বন্ড পেয়ার এবং লোন পেয়ার দুটোই ক্যালকুলেট করব। মানে জিওমেট্রি হচ্ছে এখানে আমাদের মায়ের মতো, তা আমার যতগুলো ছেলে আছে মায়ের ততগুলো ছেলেকেই মা সমান চোখে দেখে, ঠিক সেরকম ভাবেই জিওমেট্রিটাকে দেখার জন্য আমাদেরকে বন্ড পেয়ারও দেখতে হবে এবং লোন পেয়ারও দেখতে হবে। কিন্তু যদি শেপ দেখতে হয়, শেপ দেখার জন্য শুধুমাত্র বন্ড পেয়ার দেখতে হবে। কি বললাম? শেপ দেখার জন্য শুধুমাত্র বন্ড পেয়ার দেখতে হবে, অর্থাৎ লোন পেয়ার কিন্তু শেপ দেখার ক্ষেত্রে আমরা দেখব না যে লোন পেয়ারের, শুধুমাত্র আমরা বন্ড পেয়ার দেখেই কিন্তু আমরা বন্ড পেয়ার ক্যালকুলেট করে কিন্তু সেখান থেকে আমরা শেপটা বলে দিতে পারবো। বুঝতে পারলে? তাহলে জিওমেট্রি দেখার জন্য আমরা বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার দেখবো এবং শেপ দেখার জন্য আমরা বন্ড পেয়ার দেখবো। এবারে যদি একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে বা একটা জিনিস তোমাদের জানতে হবে, আজ আমরা পরের দিনে হাইব্রিডাইজেশন যখন নেক্সট স্ট্রাকচার করে যখন আমরা হাইব্রিডাইজেশন করবো তখন আরো ডিটেলস এটা ডিসকাস করব। তখন এখন আমরা সোজাভাবে হাইব্রিডাইজেশন কিভাবে বুঝতে পারি, অর্থাৎ কি সংকরায়ন অবস্থায় কেন্দ্রীয় পরমাণুটা আছে সেটা আমরা কি করে বুঝতে পারবো। হাইব্রিডাইজেশন আমরা যদি এইচ দিয়ে বলি, ঠিক আছে, তাহলে কি বলবো? হাইব্রিডাইজেশন এইচ সমান হচ্ছে যে বন্ডেড অ্যাটম তার যে নাম্বার প্লাস লোন পেয়ার নাম্বার। সো হাইব্রিডাইজেশনটা আমরা খুব ইজিলি এইভাবে বলে দিতে পারবো যে বন্ডেড অ্যাটম কতগুলো আছে এবং লোন পেয়ার কতগুলো আছে, কার সাথে? অবভিয়াসলি সেন্ট্রাল অ্যাটমের সাথে। ক্লিয়ার? হাইব্রিডাইজেশন কি করে বলবো যে বন্ডেড অ্যাটম কতগুলো আছে, লোন পেয়ার কতগুলো আছে। তারপরে সেন্ট্রাল অ্যাটম আমরা কিভাবে চুজ করব, এটা আমরা যখন লুইস ডট স্ট্রাকচার করেছি তখনই বলেছি যে যার সংখ্যা কম সেটাই হয়ে যাবে আমার সেন্ট্রাল অ্যাটম। এগুলো আমরা বলেছিলাম, লুইস ডট স্ট্রাকচারটা ভিডিওটা না দেখলে আরেকবার দেখো, আরো বিভিন্ন ধরনের ইনফরমেশন আমি সেখানে বলে দিয়েছিলাম। এরপরে হচ্ছে যে আমি ভিএসইপিআর যখন ক্যালকুলেট করব আমি কোন থিওরিতে জিনিসটা ক্যালকুলেট করব। হয়তো আমার এমন কোনো স্ট্রাকচার আছে যেখানে নেগেটিভ চার্জ আছে, তাহলে সেখানে আমি টোটাল যেটা ক্যালকুলেট করব ভিএসইপিআর এর ক্ষেত্রে সেই সূত্রটা তোমরা লিখে রাখো যে ভি প্লাস এল প্লাস এ মাইনাস সি হাফ অফ ভি প্লাস এল প্লাস এ মাইনাস সি, ভি প্লাস এল প্লাস এ মাইনাস সি বাই 2, এটা হচ্ছে আমার টোটাল যে বন্ড পেয়ার প্লাস লোন পেয়ারের সংখ্যা, টোটাল বন্ড পেয়ার প্লাস লোন পেয়ারের সংখ্যা এটা। ঠিক আছে, এখানে স্যার ভি কি, এখানে ভি কি, এল কি, এ কি এবং সি কি। ঠিক আছে, ভি কি, এল কি, এ কি, সি কি এক্ষুনি বলছি তোমাদের। এখানে ভি হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা। এল কি? এল হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত, কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত
একযোজি পরমাণুর সংখ্যা। কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজি যে পরমাণু সেগুলো কতগুলি যুক্ত আছে তার সংখ্যা। এ কি? এ হচ্ছে অ্যানায়নিক চার্জ, অর্থাৎ যদি কোনো চার্জ অ্যানায়নিক চার্জ থাকে তো সেটা যুক্ত হয়ে যাবে। আর সি হচ্ছে কি? সি হচ্ছে ক্যাটায়নিক চার্জ, অর্থাৎ ধনাত্মক আধান, আর এ হচ্ছে ঋণাত্মক আধান। আমরা প্রত্যেকটা স্ট্রাকচার এইভাবে বের করব, বের করে স্ট্রাকচারগুলো আমরা ড্র করব, ড্র করে আমরা প্রত্যেকটা জিনিস পুরো ডিটেলসে ডিসকাস করব। তাহলে ভি হলো সেন্ট্রাল যে অ্যাটম আছে তার যোজ্যতা কক্ষের অর্থাৎ ভ্যালেন্সিয়াল ইলেকট্রনের সংখ্যা, এল হচ্ছে লিগ্যান্ড বা কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজি পরমাণুর সংখ্যা, এ হচ্ছে অ্যানায়নিক চার্জ, আর সি হচ্ছে ক্যাটায়নিক চার্জ। ঠিক আছে, ক্লিয়ার? এবারে দেখো আমরা যখন দেখব যে ধরো এ বি, বা ধরো আমি বললাম এ বি টু, বা আমি ধরো বলছি এ বি ফোর, এ বি না, ধরো এ বি টু, এ বি ফোর, এ বি ফাইভ, এ বি সিক্স। ঠিক আছে, আর এখানে এ বি থ্রি। এখানে এ কি? এ হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। বি কি? বি হচ্ছে অ্যাটাচড যে অ্যাটম আছে তার সংখ্যা, দুটো আছে এখানে, তিনটে আছে এখানে, চারটে আছে এখানে, পাঁচটা আছে এখানে, ছটা আছে এখানে। ঠিক আছে, তাহলে আমি যদি হাইব্রিডাইজেশন দেখি, হাইব্রিডাইজেশন, তাহলে আমি কি দেখব? যে কতগুলো বন্ডেড অ্যাটম যুক্ত আছে। এই যে দেখো এখানে কতগুলো বন্ডেড অ্যাটম প্লাস নাম্বার অফ লোন পেয়ার, অর্থাৎ লোন পেয়ার আমি বুঝবো কি করে সেটাতে আসছি। তাহলে এখানে নাম্বার অফ বন্ডেড অ্যাটম কতগুলো আছে? দুটো। তাহলে হাইব্রিডাইজেশন থেকে আমরা কি বুঝতে পারবো? দুই যদি হয়, সংখ্যাটা যদি দুই হয় তখন তার হাইব্রিডাইজেশন হয়ে যাবে এস এবং পি, মানে একটা এস একটা পি। যদি তিন হয় এভাবে মাথায় রাখবো কি কি হবে, দেখো একটা এস, আবার একটা পি, আবার একটা পি, তার মানে তখন আমরা তাকে বলবো sp2। যদি চার হয় তখন আমরা কি বলবো? এস একটা পি, কটা পি থাকে আমার? টোটাল তিনটে পি, তখন আমি তাকে বলবো sp3। আর যদি পাঁচ হয় তখন আমরা কি বলবো? এস পি 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 শেষ, তাহলে একটা ডি চলে আসবে, তখন হয়ে যাবে sp3d। যখন ছয় হবে তখন কি হবে দেখো? এস পি পি পি, তিনটে পি হলো তাহলে দুটো ডি হবে, তাহলে হয়ে যাবে sp3d2। ঠিক আছে, যখন তাহলে সাত হবে তখন কি হবে? এস পি 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 ডি ডি ডি, তাহলে হয়ে যাবে sp3d3। তাহলে এইভাবে আমি হাইব্রিডাইজেশন গুলো মাথায় রাখতে পারবো খুব ইজিলি। যে কোনো স্ট্রাকচারে আমি হাইব্রিডাইজেশন যখন উইদাউট লোন পেয়ার আমরা এখানে বের করব, উইদাউট লোন পেয়ার, অর্থাৎ ab2 যখন হবে তখন তার হাইব্রিডাইজেশন হয়ে যাবে sp, ab3 যখন হবে তখন তার হাইব্রিডাইজেশন হয়ে যাবে sp2, ab4 হবে তখন হয়ে যাবে sp3, ab5 sp3d, ab6 sp3d2। আমরা খুব ইজিলি হাইব্রিডাইজেশন কিন্তু বের করে নিতে পারি, যখন আমরা ডিটেলসে হাইব্রিডাইজেশন করব তখন আমরা দেখে নেব এরকম। তাহলে নেক্সট দিন আমরা এখান থেকে যে যখন টোটাল বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার, যদি লোন পেয়ার থাকে, যদি লোন পেয়ার থাকে তখন তাহলে কিরকম স্ট্রাকচার হতে পারে না হতে পারে, পরের দিন আমরা উইথাউট লোন পেয়ার অ্যান্ড উইথ লোন পেয়ার দুটোই ডিসকাস করব। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা জিনিস এখানে ক্লিয়ার হয়েছে, কিভাবে খুব ইজিলি আমরা হাইব্রিডাইজেশন ক্যালকুলেট করতে পারলাম সেটাও দেখে নিলাম। ঠিক আছে, পস্টুলেটস গুলো ভালো করে লিখবে, নোট ডাউন করবে, সুন্দর করে লিখে দেওয়া হয়েছে, নোট করো। নোট করার পরে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দুবার তিনবার করে দেখো, প্রত্যেকটা কথা শোনো।
এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তোমার ইনঅর্গানিক কেমিস্ট্রি হোক বা অর্গানিক কেমিস্ট্রি হোক, বিশেষ করে ইনঅর্গানিক কেমিস্ট্রির বন্ডিং এর জায়গাতে, রিয়াকশনের জায়গাগুলো বোঝার জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। এই ভিডিওগুলো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগছে তাহলে অবশ্যই শেয়ার করো বেশি বেশি করে, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো। তোমরা যত বেশি আমাকে সাপোর্ট করবে, আমার ভিডিও করতে আমার তত বেশি ইচ্ছা হবে, ভালো ভালো কোয়ালিটি কন্টেন্ট বাংলা মিডিয়ামে দেওয়ার চেষ্টা আমি যেটা করছি সেটাকে আমি ঠিকঠাক চালিয়ে যেতে পারবো। তার জন্য কিন্তু একমাত্র তোমরাই সাহায্য করতে পারো, তোমাদের সহযোগিতাটাই আমার কাছে ইম্পর্টেন্ট, কারণ তোমরাই আমার সবচেয়ে বড় সম্পদ। সো ভিডিওগুলো ভালো করে দেখো মন দিয়ে, তোমাদের যদি এই ভিডিওগুলো কোনো রকম কোনোভাবে কাজে আসে তাহলেই আমার চেষ্টাটা সফল। থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের সবাইকে, এবং তোমাদের কেম ও ক্যাফেতে অনেক অনেক স্বাগত। আবার প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না।